microphone going live in 3, 2, 1. Hello and good evening, people. Hopefully, you're doing fit and fine by the grace of Almighty. I'm Hassan Prottoy, your host. Welcome to the live session of Talenthut Online Language Club. Today, we're going to start a reading passage called Causes and Treatment of Hypertension. Hypertension হচ্ছে যে দুশ্চিন্তার কারণে আমাদের যে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া and একটা chronic medical condition. So, আমরা একটু জানার চেষ্টা করি বিষয়টা আসলে কি। So, without further delay, let's jump towards the article. আর্টিকেলটা পরিষ্কারভাবে দেখতে চাইলে কোয়ালিটি সেট করতে হবে 480 পিক্সেল বা হাইতে। So Mr. Hasib, we can start the hypertension part. Let's begin. Okay. Thank you, sir, for giving me a chance to read the article. Actually, it's related the medical term, and now it's going to be very interesting and helpful for us. So, what's hypertension? Hypertension is a chronic medical condition in which the blood pressure in the arteries is persistently elevated. Hypertension is also sometimes called high blood pressure. High blood pressure usually does not cause symptoms. Long-term high blood pressure, however, is a major risk factor for many illnesses such as coronary artery disease, stroke, heart failure, atrial fibrillation, peripheral vascular disease, vision loss, chronic kidney disease, and dementia. Type of okay, welcome, sir. Yes, sir. এগুলা কিছু কিছু বের করতে হবে, কিন্তু এগুলো সবকিছু কিন্তু মানব দেহের যেহেতু রোগ কম বেশি আমাদের না হলেও আত্মীয় স্বজন বা পরিচিত লোকজনের হয়, তাই না? হাইপারটেনশনটা তো পরিচিত। যেমন এটা কিন্তু একটা জাস্ট কমন ওয়ার্ড একটা বর্তমান সময়ের জন্য ইদানিং কালে এটা এত বেশি মাত্রায় মানে ইন্টারেস্ট হয়েছে যে এরকম ইয়াং জেনারেশনটা মানে গেট ইনটু ফল ইনটু হাইপারটেনশন এন্ড দ্যাটস ওয়াই ইট কমস টু দ্য ডেথ দ্য ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশনের ডেথের একটা বড় কজ এখন কিন্তু স্ট্রোক। এখন স্ট্রোকের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কিন্তু হাইপারটেনশন। অলরাইট, সো হাইপারটেনশন জিনিসটা কি? আচ্ছা, আমার কথা রিপিট আসে কোথা থেকে? মিস্টার মামুন, আপনার মাইক্রোফোন মানে লাউড স্পিকারে দেওয়ার কারণে আমার কথা রিপিট আবার আমি শুনতে পাচ্ছি। ওকে, so what is hypertension? Hypertension is a chronic medical condition in which the blood pressure in the arteries is persistently elevated. তো এটা হচ্ছে একটা ক্রনিক মেডিকেল কন্ডিশন। প্রথমে বলা হচ্ছে এটা কিন্তু কোনো রোগ না, এটা জাস্ট একটা কি মেডিকেল কন্ডিশন, একটা অবস্থা, যেটা স্বাস্থ্য বিষয়ক অবস্থা। এবং এটা ক্রনিক বলতে এখানে একটু তীব্র, সিভিয়ার একটা সিনোনিম পেয়েছিলাম আমরা। দীর্ঘমেয়াদী ক্রনিকের একটা কি দীর্ঘমেয়াদীও বলে মিস্টার আসিফ? এটা দীর্ঘমেয়াদী আর কি, যেটা লং টার্ম মেয়াদী, যেটা বা অ্যাকিউট দীর্ঘমেয়াদী যেটা আর কি স্যার, অ্যাকিউট লেভেলে দীর্ঘমেয়াদী যে প্রবলেমটা হয় সেটা ইজ ওয়ান কাইন্ড অফ ক্রনিক। হ্যাঁ, দীর্ঘস্থায়ী। হ্যাঁ, অবভিয়াসলি, থ্যাংক ইউ সো মাচ। ক্রনিক হচ্ছে একটা দীর্ঘস্থায়ী একটা মিনিং আছে এটা। দিস ইজ কোয়াইট গুড। তার মানে হচ্ছে এটা দীর্ঘমেয়াদী একটা মেডিকেল কন্ডিশন যেখানে আর্টারিতে যে ব্লাড প্রেশার থাকে। আর্টারি জিনিসটা আসলে কি? ধমনী, আমাদের মানব দেহে যে একটা আছে ওই যে কুইয়ার মতো আর ফুলে থাকে যেটা, সত্যিকার অর্থে হচ্ছে আমাদের দুই ধরনের রক্তনালী আছে, একটা হচ্ছে শিরা, একটা ধমনী। ধমনীটা হচ্ছে মেইনলি আমাদের মানে বলতে পারেন যদি সাপ্লাই লাইনের কথা বলি, পানির ট্যাঙ্ক থেকে যে মোটা পাইপটা বের হয় সেটা হচ্ছে আপনার ধমনী, আর যেটা হচ্ছে আমাদের বাসার চিকন চিকন পাইপগুলো যেগুলো হচ্ছে ফিল্টারে গেছে বা বেসিনে গেছে সেগুলো কাইন্ড অফ লাইক শিরা। সো ওটা হচ্ছে একদম মেইন যে সাপ্লাই লাইন, শরীরের রক্তের সাপ্লাই লাইন যদি বলি সহজ ভাষায়। তো সেটা যদি কোনো কারণে সেখানে যে প্রেশারটা থাকে, এটা তো একটা তরল, এটার একটা প্রেশার আছে, তো সেটা যদি পারসিস্টেন্টলি মানে কি নিরবিচ্ছিন্নভাবে একাধারে মানে ক্রমাগতভাবে মানে বেড়েই থাকে, এলিভেটেড মানে বৃদ্ধি পাওয়া, উঁচু হয়ে থাকা, বৃদ্ধি পাওয়া, মানে ক্রমাগত হাই থাকলো ব্লাড প্রেশারটা, সোজা কথায়। হাইপারটেনশনটার একটা নাম হচ্ছে খুব পরিচিত, হাইপারটেনশনটা না চিনলেও সবাই কিন্তু হাই ব্লাড প্রেশারটা চেনে, তাই না? তো 120/80 হচ্ছে নর্মাল প্রেশার, যদি এর সাথে বেশি হয় সেক্ষেত্রে এটাকে হাই ব্লাড প্রেশার বলবো। তো হাই ব্লাড প্রেশারটা সাধারণত কোনো ধরনের সিমটম দেখায় না। ব্লাড প্রেশার বেশি এটা আপনি কিন্তু মাপলে বুঝবেন, কিন্তু এটা কোনো সিমটম দেখা যাবে না। সিমটম কি জিনিস? উপসর্গ, লক্ষণ, আলামত আর কি। কোনো ধরনের কোনো লক্ষণ আপনি দেখতে পাবেন না। এটা এখন একটু ডেঞ্জারাস হয়ে গেল না? লক্ষণের জায়গায় ওরা সরাসরি রোগ দেখায়, খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো বলা হচ্ছে যে লং টার্ম হাই ব্লাড প্রেশার মানে দীর্ঘমেয়াদী, এই যে লং টার্ম পেয়েছি ক্রনিকের জায়গায়, তো দীর্ঘমেয়াদী হাই ব্লাড প্রেশার সেটা একটা মেজর রিস্ক ফ্যাক্টর হতে পারে অনেক অসুখের জন্য। রিস্ক ফ্যাক্টর হচ্ছে কি, একটা অসুখের পিছনে অনেকগুলো কারণ থাকে না? হ্যাঁ, ওই কারণের মধ্যে একটা প্রধান কারণগুলোর মধ্যে একটা
যেমন করোনারি আর্টারি ডিজিজ একটা রোগ আছে, স্ট্রোক আছে, হার্ট ফেইলার আছে, হার্ট কাজ করা বন্ধ করে দিল, আর্ট্রিয়াল ফাইব্রিলেশন একটা টার্ম আছে। এটাতে আসলে কি হয় জানা আছে কি? সার্চ দিয়েছিলাম আমি, মানে ভালো বুঝি নাই কি এটা, আমি সার্চ দিয়েছিলাম, এটা এক ধরনের কি বলছে এটা, ঠিক টার্মটা ভালো বুঝি না, এটা গুগলে সার্চ করে ডিপে গিয়েছিলাম, এটা অতটা অবশ্যই মাস টাইম ছিল না। আচ্ছা আচ্ছা, তবে এখানে একটা জিনিস খেয়াল করেন, আর্ট্রিয়াল হচ্ছে তার মানে এইটা হচ্ছে হার্টের বা হচ্ছে রক্তনালী কিছু একটা হবে, তাই না? এটা তো গেস জি করা স্যার, যায়। তো এটার মানেটা এটা যদি গেছে তো। বলি এই ক্ষেত্রে কি হয়, যে এটা আমাদের কি বলে এটাকে, হৃদস্পন্দন একটা টাইম মতো হয় না, এই যে বিটগুলো হয়, এটা কিন্তু একদম ঘড়ি ধরে, ডাক্তাররা দেখবেন ঘড়ি ধরে মাপে যে বিটটা ঠিক হুম। গ্যাপে গ্যাপে হচ্ছে কিনা, একটা ছন্দে কিন্তু আমাদের হৃদস্পন্দনটা হয়। এখন আর্টেরিয়াল ফাইব্রিলেশনটা হচ্ছে যে নর্মালি যেই ছন্দে হওয়ার কথা এই ছন্দটা ব্রেক হয়ে যায়, ইরেগুলার হার্ট রিদম যেটাকে বলে। এখন ধরেন যেটা যেভাবে চলার কথা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি সেভাবে রান্না করে, তাহলে এই যে ছন্দপতন ঘটলে ঝামেলা না? সো দিস কন্ডিশন ইজ অলসো লাইক দ্যাট। এই ক্ষেত্রে এটা হয়ে থাকে আর কি। এটা হচ্ছে আর্ট্রিয়াল ফাইব্রিলেশন, মানে হৃদয়ের স্পন্দনের যে ছন্দপতন হওয়া। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এই ভাস্কুলার ডিজিজগুলো নর্মালি হয়ে থাকে হচ্ছে আপনার আমাদের যে রক্তনালীগুলো আছে বড় বড়, এগুলো তো কিন্তু কানেক্টেড কাইন্ড অফ লাইক হাইওয়ের মতো, কিছু কিছু জায়গায় হাইওয়েতে, কিছু জায়গায় সাইড রোড আছে, তাই না? তো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজটা হচ্ছে আমাদের যে রক্তনালী তো একটা নির্দিষ্ট পথ দিয়ে চলে, তাই না? রাস্তা শুরু হয়ে গেলে কিন্তু চলাচল কঠিন হয়ে যায় না? তো Yes, পেরিফেরাল yes. ভাস্কুলার ডিজিজে কি হয় জানেন? রক্তনালীর ভেতরে চর্বি জমে বা সামথিং কিছু একটা জমে আমাদের ওই যে রক্তনালীগুলো শুরু হয়ে যায়। এটা তো চিনেন নাকি? হার্ট ভেসেল ব্লক হয়ে Yeah, যায়। সংকুচিত হয়ে যায়, তারপরে হ্যাঁ, হয়ে যায়, হ্যাঁ, block অনেক হয়ে যায়। সময় পায়ের রক্তনালী শুকিয়ে যায়, বলে যে হার্টের রক্তনালী বন্ধ হয়ে গেছে। সো কাইন্ড অফ লাইক দ্যাট। এটা হচ্ছে পেরিফেরাল। দেখেন ঘটনা কিন্তু আমরা সবাই জানি, তাই না? যে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে হুম। উপসর্গগুলো কিন্তু সবাই চিনি, কিন্তু এটা যে নাম, এত কঠিন নাম, এটা আমরা চিনি না কেন? কারণ হচ্ছে আইদার আমাদের এটা কখনো হয় নাই, বা আমাদের আশেপাশে যারা আছে তাদের রিপোর্টটা আমরা ওইভাবে বুঝি নাই, তাই না? আমরা ডাক্তার এগুলানের লোক জি, না, এটা একটা ব্যাপার। কিন্তু জেনে রাখা যায়, ভিশন লস তো আমরা বুঝি নাকি? দৃষ্টিহীন যেটা হয়, দৃষ্টি হ্যাঁ, হারিয়ে যাওয়া। দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া। ক্রনিক কিডনি ডিজিজ মানে হচ্ছে ওই যে দীর্ঘমেয়াদী কিডনি সমস্যা। ডিমেনশিয়া, ডিমেনশিয়া জিনিসটা, ডিমেনশিয়া হচ্ছে স্মৃতি ভ্রষ্ট হয়ে যাওয়া আর কি। হ্যাঁ, এখন এটা রক্তনালীর সাথে সম্পর্কটা কি? এটার সাথে ডিমেনশিয়া হচ্ছে রক্তের সাথে এটাই যে স্যার, যখন রক্ত চলাচলটা স্বাভাবিক প্রক্রিয়া হয় না, ব্রেনের মধ্যে, হ্যাঁ। তখন হ্যাঁ, তখন আমার ব্রেনের রক্ত যেমন একটু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিরা উপশিরা আছে ভিতরে ব্রেন আমাদের, হুম, সেগুলো যখন একটা কাজ করবে না, ইন দ্য মিন টাইম তখন স্যার আমাদের ব্রেন ঠিক করে কাজ করে না। খুব স্বাভাবিক। দ্যাট ইজ কল্ড ডিমেনশিয়া। ব্রেনের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পুরো শরীরের জন্য আমাদের কিন্তু ফুয়েল, যেটা আমাদের লাইফ ফুয়েল যেটাকে বলে, সেটা হচ্ছে মানে ব্লাড। এটা দিয়ে কিন্তু সব কাজ হয়, ঠিক আছে? তো ফুয়েল ওখানে পৌঁছাচ্ছে না, রক্তটাই পৌঁছাচ্ছে না, রক্ত অনেক কিছু বয়ে নিয়ে যায়। তো ব্রেন খুব স্বাভাবিক ডিমেনশিয়াতে ভুগতে পারে। হাইপার টেনশনের দুটো মেজর টাইপস আছে, এটা একটু দেখি মিস্টার মামুন পরে। জি, টাইপস অফ হাইপার টেনশন ওকে। জি স্যার, শোনা যায় ক্লিয়ার ভাবে? একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। পরে। ওকে, জি, থ্যাংক ইউ। Types of hypertension. High blood pressure is categorized into two major types. আল্লাহ হাফেজ। Primary essential high blood pressure, secondary high blood pressure. According according to statistics, about 19 to 95% of causes are primary hypertension. Cases not This causes. type is Case. cases. Cases are primary hypertension. This type is defined as high blood pressure due to non-specific lifestyle and genetic factors. Lifestyle factors that increase the risk include excess salt in the diet, excess body weight, smoking, and alcohol use. The remaining 5 to 10% of cases are categorized as secondary high Categorized. blood pressure. Categorized as secondary high blood pressure. This type of hypertension is defined as high blood pressure due to an identifiable causes. Identifiable. Identifiable causes such as chronic kidney disease, narrowing of the kidney arteries. এটা উচ্চারণটা একটু ভিন্ন হলো না? আবার একটু বলেন দেখি।
আর্টারিস, কোনটা? কিডনি, আর এটা হচ্ছে কিডনি ডিজিজ। narrowing of the kidney arteries and in এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন। endocrine disorder or the use of birth control pills. অলরাইট, থ্যাংক ইউ। সো লেটস সি। তো হাইপারটেনশনের দুটো ক্যাটাগরি এখানে বলা আছে। হাই ব্লাড প্রেশার ইজ ক্যাটাগরাইজড ইন্টু টু মেজর টাইপস। একটা হচ্ছে প্রাইমারি হাই ব্লাড প্রেশার, একটা সেকেন্ডারি হাই ব্লাড প্রেশার। অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স, মানে পরিসংখ্যান মতে 90 থেকে 95% যে কেসগুলো আছে, কেস বলতে এখানে হচ্ছে ঘটনাগুলো আছে, সেগুলো হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন, প্রাথমিক যে ঘটনাগুলো আছে। এই টাইপটাকে হাই ব্লাড প্রেশার কেন বলা হয়? কারণ হচ্ছে নন স্পেসিফিক লাইফস্টাইল। এটা আসলে কি নন স্পেসিফিক লাইফস্টাইল বলতে? যে লাইফস্টাইল কোনো নির্দিষ্ট ধারাবাহিক নিয়ম নাই, এলোমেলো লাইফস্টাইল। এলোমেলো যেটা, ওই আমরা একটা রোগের নামও তো পেয়েছি, যেখানে হচ্ছে হৃদস্পন্দন এলোমেলো হলে, ছন্দপতন হলেই বিপদ। আর একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টরস। জেনেটিক ফ্যাক্টরস মানে হচ্ছে কি জিনগত ব্যাপার, মানে আপনার পূর্বপুরুষের বংশগত যেটা আছে। হ্যাঁ মিস্টার আসিফ, পূর্বপুরুষদের থাকলে একটা ভয় থাকে না, যে বলে যে ডায়াবেটিস, তারপর হচ্ছে হাই ব্লাড প্রেশার, এগুলো কিন্তু বংশগতভাবে কিছুটা আসে আমাদের শরীরে। অ্যালার্জি, হ্যাঁ, আমার চোখের অ্যালার্জি, আমার আব্বারও আছে, আমারও চোখের অ্যালার্জি। তো এটা থাকে উত্তরাধিকারী সূত্রে আমরা মাঝে মধ্যে কিছু মানে জিনিস পেয়ে যাই আর কি। তারপর আরও কিছু কিছু জিনিস থাকে লাইফস্টাইল ফ্যাক্টর যেগুলো আছে, কারণ জেনেটিক ফ্যাক্টর তো আসলে চেঞ্জ করা যায় না। লাইফস্টাইল ফ্যাক্টর যেগুলো রিস্কটাকে বাড়ায়, যার মধ্যে রয়েছে আমাদের ডায়েট বলতে হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে অতিরিক্ত লবণ। আর কি কি আছে? এক্সেস বডি ওয়েট, আমাদের প্রয়োজনের তুলনায় যেটা থাকার দরকার তার চেয়ে বেশি ওজন, ধূমপান এবং হচ্ছে অ্যালকোহলের ব্যবহার। বাকি যে 5 থেকে 10% কেসগুলো আছে, সেগুলো হচ্ছে ক্যাটাগরিজ করা হয় সেকেন্ডারি হাই ব্লাড প্রেশার হিসেবে। এইগুলোকে সংজ্ঞায়িত করা হয়, ডিফাইন করা হয় হাই ব্লাড প্রেশার। কারণ হচ্ছে আইডেন্টিফাইয়েবল কজ, মানে আগেরগুলো ঠিক বোঝা যাচ্ছে না কি কারণে হচ্ছে, জেনেটিক ফ্যাক্টর নাকি লাইফস্টাইলের ভিতরে অনেকগুলো ভাগ আছে, কিন্তু এটা বোঝা যায় কেন। আইডেন্টিফাইবল মানে আইডেন্টিফিকেশনের বাংলা শনাক্তযোগ্য যেটা আছে। যেমন কি, যার হচ্ছে কিডনি ডিজিজ আছে তার কিন্তু হচ্ছে এই ঝামেলাটা থাকে। যার কিডনির আর্টারিগুলো বা ধমনীগুলো সরু হয়ে এসেছে তার হয়। এন্ডোক্রাইন ডিসঅর্ডার মানে একটা রোগ টাইপের। এন্ডোক্রাইন হচ্ছে আমাদের কি অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা বায়োলজিতে ছিল। এবং সবচেয়ে বড় কথা, এটার কাজটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা অন্তঃক্ষরা গ্রন্থি শুনে আসলে মনে রাখাটা টাফ, তাই না? এন্ডোক্রাইন গ্রন্থিগুলোর আসলে কাজটা কি তাহলে একটু বুঝতে পারবেন আপনারা। এটা কি করে? আমাদের হরমোনগুলো কি করে ওরা পাঠায় বিভিন্ন জায়গাতে, যেখানে আমরা কিন্তু রাগী বা বিভিন্ন ধরনের ফিলিংস আমাদের মধ্যে কিন্তু হরমোনের কারণে আসে, ইভেন ভয়ও। তো এই জিনিসগুলোকে সাপ্লাই দেয় হচ্ছে এন্ডোক্রাইন, মানে দেয়ার লাইক ট্রান্সপোর্টেশন সিস্টেম। ওখানে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এটা হতে পারে, বা বার্থ কন্ট্রোল পিলস যেগুলো আছে সেগুলো ব্যবহার কারণে হতে পারে। অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে। এখন হাইপার টেনশনটাকে মেজার করা হয়, মাপা হয় কিভাবে? ওই যে ব্লাড প্রেশারের কথাটা বলছিলাম, মিস মারিয়াম পড়েন দেখি। How is hypertension measured? Blood pressure is expressed by two measurements, the systolic and diastolic pressure, which are the maximum and minimum pressures, respectively. For most adults, normal blood pressure at rest is within the range of 100 to 130 millimeters mercury systolic and 60 to 80 millimeters mercury diastolic. For most adults, high blood pressure is present when the resting blood pressure is persistently at or above 130/90 or 140/90 millimeters mercury. Different numbers apply to children. High arterial blood pressure affects between 16 and 37% of the population globally. In 2010, hypertension was believed to have been a factor in 18% of all deaths, 9.4 million globally. Treatment.
Lifestyle changes and medications can lower blood pressure and decrease the risk of health complications. Lifestyle changes include weight loss, decreased salt intake, physical exercise, and a healthy diet. If lifestyle changes are not sufficient, then blood pressure medications are used. Up to three medications can control blood pressure in 90% of people. The treatment of moderately high Arterial. arterial blood pressure with medications is associated with লক্ষণ an আপনি improved life expectancy. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। লেটস সি। সো হাইপার টেনশনটা মেজার করা হয় কীভাবে? প্রথমে এটার জন্য ব্লাড প্রেশারটা মাপতে হবে। ব্লাড প্রেশার ইজ এক্সপ্রেসড বাই টু মেজারমেন্টস, দ্য সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার্স, হুইচ আর দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম প্রেশার্স। ওই যে আমরা কীভাবে ব্লাড প্রেশার মাপি, আমি আমার কথাই বলি। যখন শুনেছি প্রথম টাইমটা উপরেরটা আর নিচেরটা এভাবে বলে না, উপরের ব্লাড প্রেশারটা নিচের ব্লাড প্রেশারটা 120/80 যেটা বলে, উপরেরটা 120 নিচেরটা 80, নাকি আপনারা কীভাবে বলেন? Yes, sir, এইভাবেই বলা হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা কেন বলে? এটার কারণ হচ্ছে ম্যাক্সিমাম প্রেশার হচ্ছে 120 বা 130 এখানে দেওয়া হচ্ছে, আর মিনিমাম প্রেশার যেটা সেটা হচ্ছে 80, 60 থেকে 80। এখন এটার পিছনে কারণ আছে, ছেলে আর মেয়েদের ব্লাড প্রেশারটা কিন্তু নর্মাল রেঞ্জটা একটু কম বেশি হয়। ব্লাড প্রেশার কেন, এভরিথিং। তো এই জন্য হচ্ছে একটা রেঞ্জ দেওয়া আছে। তো এটার দুইটা নাম আছে, একটা সিস্টোলিক একটা ডায়াস্টোলিক। যেটা আপের দিকে ম্যাক্সিমাম সেটা সিস্টোলিক, যেটা নিচের দিকে সেটা ডায়াস্টোলিক রেসপেক্টিভলি, মানে সিরিয়াল ওয়াইজ। ফর মোস্ট অ্যাডাল্টস, বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য নর্মাল ব্লাড প্রেশারটা যেটা রেস্টে, অ্যাট রেস্ট বলতে কি, আপনি কোনো রকম দৌড়াদৌড়ি করে এসে কিন্তু ব্লাড প্রেশার মাপলে হবে না, তখন অটোমেটিকলি বাড়তি থাকে। রিল্যাক্সে বসে আছেন ওই টাইমটাতে পারসিস্টেন্টলি, মানে একদম ফিক্স থাকবে, অ্যাট অর অ্যাভভ, মানে ওই জায়গাতেই থাকবে বা এর উপরে যাবে। 130/90, সরি, কোন রেঞ্জে থাকবে সেটা হচ্ছে 100 থেকে 130 মিলিমিটার মার্কারি mmHg। এখন মিলিমিটার তো ঠিক আছে, মার্কারি এইচজি দেওয়া কেন জানেন? এটা হচ্ছে বলেন তো, মনে আছে কিনা? মার্কারি সংকেত কোনটা বলেন দেখি? মার্কারি সংকেত হচ্ছে এইচজি, হাইড্রাট জাইরাম ফুল নেমটা। বুঝছেন? আছে স্টুডেন্ট কিন্তু স্যার এটা পড়া লাগছে এই জন্য আর কি, মানে খুব পেইন ছিল এই জিনিসটা আমার এই কারণে মনে আছে যে মার্কারির কিছু কিছু নাম ছিল না একদম ভিন্ন, যেমন হচ্ছে কপারের ছিল কিউপ্রাম, তারপর হচ্ছে আর্জেন্টাম, অনেক ইন্টারেস্টিং সব নাম ছিল। তো হাইড্রাট জাইরামটা খুবই কঠিন নাম ছিল, মুখস্থ করতে হয়েছে। সো এটাকে মার্কারি কেন বলা হয় জানেন? আপনারা ট্র্যাডিশনাল মেশিনগুলো দেখেছেন না, ব্লাড প্রেশার মেশিন, আগেকার দিনে, অনেক আগে, পারদের মাপ দিয়ে উপর উঠতো। হ্যাঁ, তো ওখান থেকে ওই রেঞ্জটা রয়ে গেছে আর কি। এখন কিন্তু ডিজিটাল চলে এসেছে। তো বলা হচ্ছে যে বেশিরভাগ অ্যাডাল্ট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশারটা থাকে যখন হচ্ছে রেস্টিং ব্লাড প্রেশার, যেটা ওই যে অ্যাট রেস্ট, স্বাভাবিক অবস্থায় 130/90-তে থাকবে, অথবা তার চেয়ে উপরে থাকবে, অথবা 140/90 থাকবে, সেক্ষেত্রে হাই ব্লাড প্রেশার ধরা যাবে। তবে বাচ্চাদের জন্য নাম্বারটা একটু ডিফারেন্ট। হাই আর্টেরিয়াল বলতে হচ্ছে যে ধমনির যে ব্লাড প্রেশারটা আছে, ধমনি সংক্রান্ত, সেটা হচ্ছে এফেক্ট করে পুরো বিশ্বজুড়ে, মানে গ্লোবালি বিশ্বজুড়ে যে জনসংখ্যা আছে তাদের 16 থেকে 37% জনগণকে এই প্রেশারটা এফেক্ট করে। 2010 সালে পুরো দুনিয়া জুড়ে 18%, পুরো দুনিয়া জুড়ে যত মৃত্যু ঘটেছিল 2010 সালে, তার মধ্যে 18%-এর মৃত্যুর পেছনে হাইপারটেনশনটাকে একটা কারণ ধরা হয়েছিল বা একটা ফ্যাক্টর ধরা হয়েছিল, বিশ্বাস করা হয়েছিল। এখানে ধরে নাও, আমরা ধরবো। তো এই সংখ্যাটা 9.4 মিলিয়ন, তার মানে 94 লাখ লোক, তাই না? 10 লাখে 1 মিলিয়ন হিসাব করলে এক বছরে। ট্রিটমেন্টটা কি? লাইফস্টাইল চেঞ্জেস অ্যান্ড মেডিকেশন ক্যান লোয়ার ব্লাড প্রেশার অ্যান্ড ডিক্রিজ দ্য রিস্ক অফ হেলথ কমপ্লিকেশনস। তো আমাদের যে লাইফস্টাইল চেঞ্জেস, জীবনযাত্রার পরিবর্তন, এবং মেডিকেশন কি জিনিস? চিকিৎসা সংক্রান্ত জিনিস, ওষুধপত্র। বাট ট্রিটমেন্ট ঠিক বলা যাবে না, ট্রিটমেন্ট তো ওষুধ ছাড়াও হয়, মানে একদম ডিরেক্ট ওষুধ, মেডিকেশনটা। হ্যাঁ, তো সেটা কি করতে পারে? ব্লাড প্রেশারটাকে কমাতে পারে এবং হেলথ কমপ্লিকেশন, স্বাস্থ্যগত যে জটিলতা আছে সেটার ঝুঁকি কমাতে পারে। লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে রয়েছে ওয়েট লস, ডিক্রিজ সল্ট ইনটেক মানে কি এখানে? হ্যাঁ স্যার, এখানে সল্টটা কি স্যার ওই রান্না করা সল্ট বোঝাচ্ছে নাকি কাঁচা সল্ট বোঝাচ্ছে? এখানে কাঁচা রান্না করা আসলে কিছু নাই। ঘটনা হচ্ছে রান্না করলে তো আর
মানে লবণ তো রান্না করা যায় না। কাঁচা লবণ বলতে এটা বোঝানো কি এক্সেস সল্ট যাতে না নেন, রান্না যতটুকু দিয়েছেন অতটুকুই যাতে থাকে, এক্সট্রা লবণ যাতে না নেন। রান্নায় যদি বেশি দেওয়া হয় স্যার ওইটাও কি খারাপ? হ্যাঁ, ওটাও খারাপ। এখন ডাক্তাররা কিন্তু ওটাও বলছেন যে রান্না করলেই যে লবণের গুণাগুণ চেঞ্জের বিষয়টা তো এমন না। অনেকে হচ্ছে কাঁচা লবণ এক্সট্রা নিয়ে ফেলে, এটা সমস্যা। ফিজিক্যাল এক্সারসাইজ এটা একটা আমি ফ্যাক্ট। তো লবণ ছাড়া খেতেই পারি না, আমি তো লবণ ছাড়া ভাতই খেতে পারি না। আমিও খেতে পারি না, আমিও খেতে লবণ পারি না। কাঁচা খাওয়া খুবই খারাপ। জানি আমরা, তারপরে হচ্ছে খাচ্ছি কারণ অভ্যাস একটা ফ্যাক্ট। ওকে, সো ব্লাড সেই ক্ষেত্রে হচ্ছে আরও আছে ফিজিক্যাল এক্সারসাইজ ওজন কমানোর ক্ষেত্রে কাজে লাগবে, এবং একটা হেলদি ডায়েট, অবশ্যই একটা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। যদি লাইফস্টাইল চেঞ্জটা যদি যথেষ্ট না হয়, সেক্ষেত্রে ব্লাড প্রেশারের জন্য যে ওষুধগুলো সেগুলো ব্যবহার করা যেতে পারে, এবং 3টা পর্যন্ত, আপ টু 3 মানে 3টা পর্যন্ত ওষুধ ব্লাড প্রেশার 90% লোকের মধ্যে কন্ট্রোল করতে পারে, মানে 3 ধরনের ওষুধ খেলে চলে, যেটা গবেষণা বলছে। তবে যদি মডারেটলি, খুব মানে বেশিও না কমও না, মাঝামাঝি ধরনের যে ব্লাড প্রেশারটা আছে, হাই ব্লাড প্রেশারটা আছে, সেটা যদি ট্রিটমেন্ট করা হয় ওষুধ দিয়ে, সেক্ষেত্রে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি, মানে কতটুকু বাঁচবো যে একটা আশা থাকে না মানুষের, গড়ায়ু যেটাকে বলে, তো সেটা বেড়ে যায়। ঠিক আছে, এটার একটা ইয়ে থাকে যদি ওষুধ খাওয়া হয় ঠিকঠাক মতো, এটাই বলা হয়েছে। যাক, সো দেখেন না, প্যাসেজটাতে কিন্তু খুব দাঁত ভাঙা টাইপের কিছু মেডিকেল টার্মস ছিল, তাই না? কিন্তু তারপরেও কি, যখন ঘটনাটা বুঝেছেন তখন কি মনে হয়েছে যে খুব একটা কঠিন টার্মগুলো? দেখেন নাম আপনাকে কিন্তু আপনার, হ্যাঁ, ঘটনাগুলো পরিচিত, আশেপাশেই হয়, কিন্তু নামগুলো হচ্ছে অচেনা। মানে এই জিনিসেরই যে এই নাম, এটা আমাদের জানা ছিল না, কারণ রিপোর্টগুলোতে ছাড়া এই নামগুলো ব্যবহার কয়জন করে, এগুলো সহজ নাম আছে। তো যাই হোক, এটা নিয়ে কিছু ট্রু ফলস আছে, আমরা একটু সলভ করার চেষ্টা করি। ওকে, সো প্রথমে দেওয়া আছে হাইপার টেনশন হ্যাজ ক্লিয়ার সিমটমস। ট্রু। এটা ফলস। কেন ফলস? ফলস। এর কোনো ইয়েই নেই, সিমটমসই নেই। ওকে, এখন তাই এটা না? এটা লেখা আছে, কিন্তু এটা কোন লাইনে আছে বলেন তো মিস মারিয়াম? শুরুর দিকে দেখবেন, হাই ব্লাড প্রেশার ইউজুয়ালি ডাজ নট কজ সিমটমস, এটা একটা লাইন আছে। উনি কিন্তু এই পরিপ্রেক্ষিতে এটা বলেছেন, মানে এটা কিন্তু বোঝাই যায় না, কোনো রোগ না ধরলে কিন্তু কোনো রকম লক্ষণ প্রকাশ করে না। রোগের লক্ষণ দেখা যায়, কিন্তু হাই ব্লাড প্রেশারে আলাদা করে কোনো লক্ষণ নাই। হাইপার টেনশন ক্যান বি ক্রনিক, এটা দীর্ঘমেয়াদী হতে পারে। এটা কিন্তু সহজ। এটা ট্রু কেন? এটা তো লেখাই আছে অনেক সব জায়গায়, ক্রনিক হাইপারটেনশন। হ্যাঁ, হাইপারটেনশনটা দীর্ঘমেয়াদী হতে পারে। 3 নাম্বারটা, দ্য কজেস অফ সেকেন্ডারি হাই ব্লাড প্রেশার ক্যানট বি আইডেন্টিফাইড। এটা তো এটা ফলস, কারণ আইডেন্টিফাই করা যায় না, এটা বললে যে আইডেন্টিফাইবল, শনাক্তযোগ্য। কেন? ওই যে লেখা আছে ওখানে দেখবেন, দিস টাইপ অফ হাইপারটেনশন ইজ ডিফাইন্ড অ্যাজ হাই ব্লাড প্রেশার ডিউ টু অ্যান আইডেন্টিফাইবল কজ। এটা কিন্তু ওই যে টাইপস অফ হাইপারটেনশনের শেষের দিকে আছে, পেয়েছেন? জি জি, এই হচ্ছে ব্যাপার। দেখেন, ইনফরমেশন কিন্তু ডিরেক্ট দেওয়া নাই, কিন্তু বোঝার উপায় আছে, এটা হচ্ছে ব্যাপার, বুঝে বুঝে বের করতে হবে। ওকে, সো তারপর যেটা আছে, চেঞ্জেস ইন ইটিং হ্যাবিটস ক্যান লোয়ার হাই ব্লাড প্রেশার। খাদ্যাভ্যাসের পরিবর্তনটা হাই ব্লাড প্রেশারকে কমাতে পারে। হ্যাঁ এটা ট্রু। ওই যে ইয়ে দেওয়া আছে না, যে লাইফস্টাইল, যদি তুমি লাইফস্টাইল না, লাইফস্টাইল, ইটিং হ্যাবিটস ওখানে দেওয়া আছে। ইটিং হ্যাবিটস এর মধ্যে কি দেওয়া ছিল মিস মারিয়াম, বলেন তো? স্যার এই যে এক্সারসাইজ করা, তারপরে ইনটেক, সল্ট ইনটেকটা কম ইটিং নেওয়া। হ্যাবিটস এর মধ্যে এক্সারসাইজ কিভাবে আসলো বলেন? ওটা তো লাইফস্টাইল চেঞ্জ। স্যার ওই যে সরি স্যার, ওই সল্ট ইটিং হ্যাবিট ইনটেকটা মানে কম নেওয়া, আর হেলদি ডায়েট, এই দুটো জিনিস হচ্ছে হেলদি ডায়েট। ইটিং হ্যাবিটস এর মধ্যে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে ক্যাটাগরির মধ্যে কোনটা যায়। লাইফস্টাইল চেঞ্জের মধ্যে সবগুলোই পড়ে, খাবার দাবারের উপর চেঞ্জটাও কিন্তু লাইফস্টাইল চেঞ্জেসে পড়ে, কিন্তু ইটিং হ্যাবিটটা কিন্তু ডিরেক্টলি খাবার অভ্যাসের সাথে যায়, এটা একটু স্পেসিফিক। যাক, সো মোটামুটি কিন্তু কি হলো, হেলথ ইস্যুটা কাভার হলো। এখন আপনাদের জন্য নেক্সট দিনে যেটা কাজ, সেখান থেকে আমি কোশ্চেন্স করব আপনাদেরকে। এবার একটু ভিন্ন ওয়েতে আগাচ্ছি। ভোকাবুলারি এখানে আছে,
যেগুলো কাজে লাগবে, বাট সেগুলো পরিচিত ভোকাবুলারি। আর যেগুলো নাউন সেগুলো আসলে মুখস্থ করে লাভ নেই, কারণ কি এগুলো জেনে রাখার জন্য জাস্ট। ধরেন আপনারা তো কেউ এখানে ডাক্তার না, ডাক্তার? না স্যার। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু করোনারি আর্টারি ডিজিজ বা আর্টেরিয়াল ফাইব্রিলেশন শব্দটা বোঝার চাইতে আমাদের বোঝা হচ্ছে জিনিসটা আসলে মানেটা কি, তাহলে তো যথেষ্ট নাকি? এটা হচ্ছে একটা মানে রক্তনালীর রোগ, দ্যাটস এনাফ নাকি? তাহলে আমাদের বাকিটা বুঝতে সুবিধা হবে। সো আপনারা যেটা করবেন অ্যাকচুয়ালি এখানে যেটা করবেন, এই যে হাইপারটেনশনটা আসলে কী, টাইপ কী কী আছে, কিছু ইনফরমেশন দেওয়া আছে যে কয় ধরনের আছে, প্রাইমারি কেস হাইপারটেনশনের কেসের পরিমাণটা কত, মেজার করা হয় কীভাবে, তারপর হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ডিফারেন্স আছে, এইটা একটা ইনফরমেশন, ট্রিটমেন্ট কীভাবে করা যায়, এটা নিয়ে আমরা ডিসকাশন, প্রেজেন্টেশন অ্যান্ড কোশ্চেন আনসার করতে পারবো। ঠিক আছে স্যার, এই কোশ্চেন কি আপনারাই করছে? নো, করা ছিল। ইংলিশ ম্যাটেরিয়ালসের অভাব নাই, ইংলিশ ম্যাটেরিয়ালস এত সমৃদ্ধ পড়ার জন্য, বিলিভ মি। আমি যদি পড়ার জন্য হচ্ছে শুধু ম্যাটেরিয়ালস আমরা কালেক্ট করতে থাকি, শেষ হবে না। আনবিলিভেবল অ্যামাউন্ট অফ আছে। শুধুমাত্র আমাদের বোঝা, আমরা বুঝতে কষ্ট হয় দেখে বা সময় পাই না দেখে, বা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে চাপ না দেখে, পড়ে না দেখে কিন্তু আমাদের পড়া হয় না, রাইট? এই তিনটা কারণের মধ্যে একটা, হাইপারটেনশনের যেমন তিনটা কারণ আছে, ঠিক তেমনই এটা একটা। ধরেন আপনারা নিজেরা খুঁজে পড়তেন, ম্যাটেরিয়ালস কিন্তু সবই আছে অ্যাভেলেবল, বাট ওই যে একটা ফর্মাল সিচুয়েশনে পড়ার যে ব্যাপারটা, এটা আমাদের মধ্যে একটু কম। সো এটা আমরা অভ্যাস করার চেষ্টা করছি। অ্যান্ড মিস্টার জুনায়েদ অ্যান্ড মিস্টার সাব্বির, আপনারা কতটুকু পেয়েছেন আই ডোন্ট নো, বাট একটু কষ্ট করে এটার যে রিপিট টেলিকাস্ট যেটাকে বলে, আমরা যেখান থেকে পড়েছি, সেটা একটু কষ্ট করে দেখে নিতে হবে। সম্ভব? জি স্যার। অবশ্যই। এবং দেখে নেক্সট দিনের জন্য প্রিপারেশন নিয়ে নেবেন, কারণ আপনারা কাজ সম্পর্কে অবগত, রাইট? স্যার লিখে দিলে ভালো হয় স্যার। আমি লিখে দিব। আচ্ছা, আমি লিখে দিব, সমস্যা নেই। কিন্তু আপনারা কাজ তো সম্পর্কে অবগত মিস্টার সাব্বির অ্যান্ড মিস্টার জুনায়েদ। তাহলে আপনারা আর্টিকেল এক্সপ্লেনেশনটা দেখবেন। কোনো রকম যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই গ্রুপে আমাকে মেনশন করে লিখে জানাবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। আই উইল বি সিইং ইউ ইন দ্য নেক্সট সেশন। টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড হ্যাভ এ গ্রেট টাইম। গুড নাইট, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গুড নাইট। অলরাইট, যারা ইউটিউবে দেখছিলেন তাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা চলে এসেছে। সো দেখেন, একটা খুব মোটামুটি আমাদের সাধারণ মানুষের চোখে যারা ইংরেজি শেখার জন্য পড়ছি, তাদের কাছে এটা কমপ্লিকেটেড ছিল আগে, কিন্তু দেখেন এটা আমাদের জীবনের সাথে রিলেটেড। আমি হলফ করে বলতে পারি যাদের বাসায় প্রেশারের রোগী আছে, আপনারা এই টার্মগুলো কম বেশি চেনেন, যারা রিপোর্টগুলো রেগুলার দেখেন। আপনারা ডাক্তার না হয়ে জানেন, কারণ এগুলো জেনারেল ইনফরমেশন। রোগের নাম মুখস্থ থাকতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এটা দিয়ে যে কথাগুলো বোঝাতে চেয়েছে সেই কথাগুলো আপনারা বুঝতে পারলেই এনাফ, কিন্তু বিশেষ করে আইএলটিএস প্রিপারেশনের জন্য। ঠিক আছে, সো সবার জন্য শুভকামনা রইল। কিপ রিডিং অ্যান্ড আই এম হাসান প্রত্যয়, সাইনিং আউট ফর টুডে। হ্যাভ এ সেফ টাইম অ্যান্ড গ্রেট ওয়ান। দিয়ে যে কথাগুলো বোঝাতে চেয়েছে সেই কথাগুলো আপনারা